হ্যালো বন্ধুরা, ডে টুলমের এপিসোড 13 নিয়ে ফিরে এলাম। এইবার আমার বাকি ভিডিওগুলো লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো গল্পের শুরুতেই জুনহো যখন চুরি করতে যায় তখন ও ঘাবড়ে যায় যে এই বাক্সটার মধ্যে দামি জিনিসটা দেখে। এটাই তো ও চাইছিল। আর ঠিক সেই মুহূর্তে পেছন থেকে উনবক এসে ওকে ডাকে। তারপরে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় উনবক যখন সেরিয়ানের মন ভেঙে দেয় তখন সেরিয়ান ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। আর তারপরে সেরিয়াংয়ের বাবাকে দেখেছিল কোনো একটা গাড়ি থেকেও প্রচুর টাকা পয়সা ঘুষ নিচ্ছে। ওর বাবা একজন ঘোরেল মাথার মানুষ ছিল। এই বিষয়টা নিয়ে ওরা সকলে মিলে একটা গোল মিটিং বসায়, যেখানে ওদের আলোচনা চলতে থাকে। আর এই আলোচনার মধ্যে ক্যামিলি জাংকেও ইনভলভ করা হয়। ওনাকে জানানো হয়, ক্যামিলি জাং এখানে বলে ওনার মুখ থেকে আমি কোনো এক চাকরের কথা শুনতে পাই। এরপর এটা নিয়ে উনবকের দাদু সোগিয়ন ওর সাথে এটা নিয়ে আলোচনা করতে থাকে যে কোন চাকর হতে পারে। ক্যামিলি জাংকেও বলে যে এখানে সেরিয়াংয়ের বাবা মোটেই ভালো লোক নয়, আপনি সাবধানে থাকবেন, ওর সাথে খুব সাবধানে ডিল করতে হবে। ক্যামিলি জাং বলে পুরো বিষয়টা আমার উপর ছেড়ে দাও। এরপর ওদের পুরনো ছবিগুলো দেখে বলে কি করে তুমি এটা কি করে করবে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেদিন এখানে ক্যামিলি জাং ওর কাছে চা খেতে গিয়ে মিটিং করেছিল সেদিনই ওরা আসল কাজটা সেরে ফেলেছিল। সেদিনই ইচ্ছা করে সোগিয়নকে ইগনোর করার ভান করে, এমন দেখায় যে এখানে ওর ফ্যাশন শোটাই ইম্পর্টেন্ট, সোগিয়ন নয়। তারপরের সিনে আমরা এখানে জুনহোকে দেখি। জুনহোকে অ্যারেস্ট করার আগের ঘটনা। জুনহো এখানে একটা রুমের ভেতর রয়েছে আর সেখানেই ওই চাবির রিংটা দেখতে পাই। ওইখানে ওই চাবির রিংটা দেখে ও বলে যে হ্যাঁ বলো, এটা আমি চুরি করব। কিন্তু ওকে ফোনের ও প্রান্ত থেকে অর্ডার দেওয়া হয় গ্রামের মধ্যে যে আসল চাবির রিংটা আলমারিতে আছে সেটাই ওকে আনতে হবে, ওটাই আসল চাবির রিং, এটা নয়। তো এখানে জুনহোকে টোপ ফেলা হয় যে তুমি ওরিম ফ্যামিলিকে শেষ করে ফেলতে পারবে। মনের মধ্যে প্রতিশোধের আগুন নিয়েও এগিয়ে যায়। উনবকে হংডো জিজ্ঞেস করে যে এত ভাবছো কি, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি স্টোরেজের দিকে লক্ষ্য রাখো, আমি আর ম্যাডাম তো রয়েছি। তারপরে সিনো বলে তুমি যখন ও স্টোরেজ রুমে গেছিলে, মানে আমি জুনহোর কথা বলছি, সেখানে তুমি কি কি দেখেছিলে। সবটা এবার হংডো বিস্তারিতভাবে বলে। সবগুলো শোনার পর উনবক বুঝতে পারে খেলাটা এখানেই শেষ নয়। জুনহো মেন নয়, জুনহোর মাথার ওপর কেউ একটা রয়েছে, কারণ ওর একার পক্ষে এত কিছু করা একদমই সম্ভব নয়। তো জুনহো যেদিন চুরি করতে গিয়ে ধরা পড়ে সেদিন উনবক ওর কাছে গিয়ে বলে তুমি এখানে আসল যে ফনি তাকে ধরিয়ে দাও আর তুমি নিজে বেঁচে যাও। কিন্তু জুনহো বলে তুমি কি আমাকে এতই বোকা পেয়েছো, তোমাকে তো আমি এতটাই ইডিয়েট ভাবিনি, তো তুমি তোমার ট্র্যাডিশনের নামে আমাদের জীবনটাকে ছাড়খাড় করে দিয়েছো। উনবক বলে তুমি কি কারণে, শুধুমাত্র টাকার লোভে এমনটা করছো। জুনহো বলে টাকার লোভ হলে আমি এত দূর যেতাম না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওকে কাজের লোক হিসাবে প্রচুর অপমান করা হয়েছে। ইভেন ওদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের চোখেও দেখা হতো ওকে, ওর মাকে। সেই মনের দুঃখ বা মনের ক্ষোভ থেকে ও এমন কাজের সাথে জড়িয়ে পড়েছে। উনবক বলে তুমি অন্যায় করেছো, অন্যায়টা তো অন্যায়, সেটা তুমি যে রিজনেই করে থাকো না কেন, তোমাকে এর শাস্তি পেতেই হবে। জুনহো এরপর রাগে গজরাতে থাকে। দূর থেকে এই কথাগুলো ইবক শুনছিল। ইবকের কাছেও কিছু করার নেই, নিজের দায়িত্বটা আগে। এরপরও জুনহোর কাছে এসে বলে আমাকে মাফ করবে বলে ওর হাতে হাতকড়া পরিয়ে দেয়। আর জুনহো অবাক হয়ে যায় যে ইবক একজন পুলিশ অফিসার, ওর দিকে হাঁ করে চেয়ে থাকে। এরপর ইবক ওর হাতটা টানতে টানতে ওকে নিয়ে চলে যায়। তার পরের সিনে উনবককে দেখি। উনবক বুঝতে পারে সবকিছু এবার ভালো মতন করতেই হবে। এদিকে সেরিয়াং এর দাদুর কাছে একটা ইন্টারভিউ চলে। ক্যামিলি জাংও পাশে দাঁড়িয়েছিল। ঠিক সেই মুহূর্তে ওর ব্যাগের কাছে প্রচুর টাকা পয়সা পাওয়া যায় আর সেখান থেকে ওনাকেও গ্রেপ্তার করে নেওয়া হয়। একদিকে জুনহো গ্রেপ্তার হয়ে যায়, আরেকদিকে সেরিয়াং এর বাবাও গ্রেপ্তার হয়ে যায়। জুনহো যাওয়ার সময় গাড়ির মধ্যে কনস্ট্যান্টলি ও ইবকের কথাই ভাবছিল। ইবককে বলে তুমি যখন অসুস্থ ছিলে আমি তোমার ফ্যামিলির জন্য অনেক করেছি, কিন্তু আমরা কি পেয়েছি বদলে। ইবক বুঝতে পারে এক্স্যাক্টলি ওর মনের দুঃখ কতটা। এরপর জুনহোকে একটা স্পেশাল সেলে রাখা হয়। এটা দেখে ইবকের খারাপ লাগে, কিন্তু লাগলেও কিছু করার নেই। ইবক নিজের চাকরিটার ব্যাপারে প্রচন্ড ঘৃণ্য বোধ করে। তারপর মনে মনে ভাবে নিজের চাকরিকে তো সম্মানের সাথে করতেই হবে, কিছু করার নেই। এদিকে উনবকের দাদুর শরীর খারাপ হয়ে যায়। সোগিয়ন বলে তুই চলে যা, আমি একা থাকতে পারবো। ক্যামিলি জাং বলে অত চিন্তা করে লাভ নেই, আমরা এই প্রোগ্রামটার আয়োজন এই গ্রামে থেকেই করি না কেন, সকলে মিলে একসাথে থাকা যাবে। এরপর সিয়ংসান গ্রামে ওই ফ্যাশন ডিজাইনিং এর প্রোগ্রামটার আয়োজন করা হয়। অপরদিকে জোরাইককে দেখেও জুনহোর জন্য ক্ষমা চাইতে আসে। সোগিয়ন বলে তোমার এখানে দোষ কথাই, উল্টে ক্ষমা তো আমার চাওয়া উচিত। তো এই কথাগুলো বাড়তে বাইরে থেকে উনবক শুনতে পায়।
জোডাইক এরপর কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে যায়, সোগিয়নের কাছে বারবার করে ক্ষমা চায়। সোগিয়ন জানে জোডাইকের এখানে কোনো ক্ষতি নেই, অকারণেই মহিলাটা কষ্ট পাচ্ছে। এরপর জোডাইকের রুমে উনবকের সাথে দেখা করতে যায়। উনবককে দেখে নিজের চোখের জল লুকিয়ে নেয়। উনবক বলে, তুমি এসব ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ? আমি জানি জুনোর জন্য তুমি অনেক শরম করছো, কিন্তু এখানে তোমার কোনো দোষ নেই, তোমার লজ্জা পাওয়ার কি কথা? তুমি কেন এখানে মনে মনে কষ্ট পাচ্ছ? জোডাইককে অনেক বোঝায়, কিন্তু জোডাইকের মন ভেঙে যায়। জোডাইক বলে, আমার ছেলে মানে যোগ্য ছেলে নয়। আমি ভাবতে পারিনি যে জুনু এরকম একটা নোংরা কাজের সাথে যুক্ত থাকবে। আমার ওকে ছেলে বলে ভাবতেই লজ্জা বোধ হচ্ছে। উনবক বলে, এরকমটা বলো না, আমি তোমাকে মন থেকে জিজ্ঞেস করছি, তুমি সাবধানে থাকো, আমিও তো তোমার ছেলেরই মতন। এটা বলে উনবক বাইরে চলে আসে। আর তারপরে ও বাইরে এসে এদিক ওদিক দেখতে থাকে। এদিকে চিলবককে দেখি। চিলবকও নিজের রুম থেকে বাইরে আসলে তখন উনবক ওকে বলে যে তুমি এই কদিন একটু জোডাইককে দেখে দেখে রেখো, মনটা ওর বড় খারাপ। তারপর আমরা জুনোকে দেখি। এখানে পুলিশ অফিসাররা ওকে অন্য জেলে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়। তার আগে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে, তাই জন্য উনবকের সামনে নিয়ে আসা হয়। উনবক আর জুনোর পাশাপাশি সামনাসামনি বসলে এখানে ডিরেক্টলি উনবক জিজ্ঞেস করে, আমার বাবা যেদিন মারা গেছিল তার মৃত্যুর সাথে কি তোমার কোনো লিঙ্ক আপ রয়েছে? তুমি কি এসবের সাথে যুক্ত ছিলে? তখন এই কথাটা শোনার পর জুনহো প্রচণ্ডভাবে রেগে যায়, অনেক মনে করার চেষ্টা করে, টেবিল বাজিয়ে বলে, এরকমটা কিছুই নয়, আমার উত্তর দেওয়ার কিছুই নেই। এরপর পুলিশ ওকে নিয়ে অন্য জেলে ট্রান্সফার করে দেয়। তারপরও রাস্তায় যেতে যেতে পুলিশের সাথেই হাঁটতে থাকে। ইভক বলে, তুই কি কোনো সূত্র খুঁজে পেলি যেটা থেকে আমাদের হেল্প হতে পারে? তার পরের সিনে দেখি ফ্যাশন ডিজাইনিং এর প্রোগ্রামের জন্য প্রচুর জোর কদমে আয়োজন চলছে। সকলেই কাজের মধ্যেই ব্যস্ত রয়েছে। ক্যামিলি জাং বলে, আমি আমার ট্যালেন্টকে দেখাতে পারছি, এটাই আমার কাছে বিশাল কিছু। তুমি কি বলছো? তুমি কিভাবে ব্যাপারটাকে নিচ্ছ? এটা শোনার পর সোকিয়ন বলে, হ্যাঁ, সিয়ংসান গ্রাম এবার অন্য একটা লেভেলে চলে যাবে। উনবক বলে, চিন্তা করো না, আমিও আমার দিক থেকে হেল্প করব। এরপর আমরা দেখি হংডো নিজের অ্যাসিস্ট্যান্টদেরকে নিয়ে সকলে মিলে একটা সুন্দর লাঞ্চে চলে যায়। ক্যামিলি জাং বলে, তোমাদের সকলের সুন্দর সুন্দর আইডিয়া এখানে ইনক্লুড করো, তোমরা প্রথমে সিয়ংসান গ্রামকে ঘুরে দেখো, আর যা জানবার ইচ্ছা উনবকের কাছ থেকে জেনে নিও। এরপর উনবক, এখানে হংডো আরও দুজন অ্যাসিস্ট্যান্ট সকলে মিলে সিয়ংসান গ্রামকে ঘুরতে বেরিয়ে যায়। চারজনে মিলে একই রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট দুজন ইচ্ছা করে হংডোকে একটা ঘোরা পথ বলে দেয়, যাতে ওরা দুজনে মজা করতে পারে। এবার হংডোর এটাতে অপমান বোধ হয়, বলে, আমার লোয়ার ক্লাস অ্যাসিস্ট্যান্টরা আমাকে এরকমভাবে অপমান করার চেষ্টা করছে, তাও তোমার সামনে। কেন করলো এরকম কে জানে। উনবকের পুরো হাতটা চেপে ধরে বলে, অতটাও খারাপ নয় রাস্তাটা, চলো। তোরা দুজনে হাঁটতে হাঁটতে একটা খুব সুন্দর জায়গায় চলে আসে। সামনে অনেক ঝিল আর খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য ছিল, সেটা দেখে হংডোকে এখানে জায়গাটার বিবরণ সম্বন্ধে বলতে থাকে। আর তারপর ওরা দুজনে মিলে এখানে বোটিংও করতে থাকে, আর বোটিং ওদের দুজনের অনেক আনন্দও হয়। মোদ্দা কথা, এই জায়গাটা ওদের খুবই ভালো লাগে। এদিকে সোগিয়নকে দেখি মাথার মধ্যে চিন্তাটা ওর ঘুরপাক খেয়ে যাচ্ছে, যে আমি বরং ক্যামিলি জাংয়ের সাথে একবার দেখা করি, ফ্যাশন ডিজাইনিং প্রোগ্রামের আগে একবার অফিসিয়ালি কথা বলা দরকার। এদিকে ক্যামিলি জাং তখন ওর কো অ্যাসিস্ট্যান্ট ফ্র্যাঙ্কির সাথে গল্প করছিল, নিজের স্কিনে একটা ট্রিটমেন্ট নিচ্ছিল, ফ্র্যাঙ্কিও সেটা নিতে চায়। তখন ও ট্রিটমেন্টের এটা এগিয়ে দেয়। দুজনে একসাথে ট্রিটমেন্ট নেওয়ার পর বলতে থাকে, দেখো আমাদের রিঙ্কেল অনেক কমে গেছে। এবার দুজনকেই ক্লোজ অবস্থায় দেখে সোগিয়ন ভুল ভাবে, বলে, আমি এখানে ফুলের টপটা নামিয়ে গেলাম, তোমরা দুজনে দেখে নিও। এরপর সোগিয়ন একা রুমে গিয়ে গজগজ করতে থাকে, বলে, এটাই কি সভ্যতা, একজন ছেলে মেয়ে এত কাছাকাছি। এদিকে হংডোর কাছের অ্যাসিস্ট্যান্টরা এসে ছবি দেখায়, ক্যামেরায় মাত্র একটাই ছবি তোলা। এটা দেখে হংডো বলে, এটা কি করে তোমরা করতে পারো, এতটা ইরেসপন্সিবল কি করে হলে? এরা তো খেতে, ঘুরতে আর শপিং করতেই ব্যস্ত। এটা দেখার পর উনবক বলে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। ঠিক সেই মুহূর্তে উনবকে এরা দুজনে জিজ্ঞেস করে, তোমার কি গার্লফ্রেন্ড আছে? উনবক এখানে ডিরেক্টলি হংডোর কথা বলে। এরা দুজনের মনটাই ভেঙে যায়, কারণ এরা দুজনেই চান্স মারছিল উনবককে বয়ফ্রেন্ড বানানোর জন্য। এবার চোখের সামনে হংডোকে ওর গার্লফ্রেন্ড হিসাবে দেখে দুজনেরই একটা জেলাস ফিল হয়। এদিকে চিলবককে দেখি ও এখানে জোডাইকের মন ভালো করার জন্য চকলেট কিনে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই দূর থেকে এখানে হংডোকে দেখতে পায় আর প্রচন্ড ইমোশনাল হয়ে কাঁদতে লেগে যায়। তার পরের সিনে এখানে আমরা দেখি জোডাইকের রুমের সামনে ওই ক্যান্ডিগুলো রেখে চলে আসে। জোডাইক তখনও ফেরেনি। এরপর ফিরে আসার সময় ওর সাথে এখানে উনবক আর হংডোর দেখা হয়ে যায়। উনবক এখানে ওকে চোরের মতন দেখে চেপে ধরে, আর ওর মুখটা তখনই হংডো দেখে নেয়। হংডোর সাথে মুখোমুখি হওয়ার পর হংডো বলে, আমি
বুঝতে পারিনি তুমি এই গ্রামে রয়েছো। চিলবক বলে আমাকে ক্ষমা করে দে। এবার হংডো বাবাকে অনেক কথা বলে যে ছেলেবেলা আমাদের ছেড়ে গেছিলে, একবারও ভাবনি আমার আর ভাইয়ের কি হতে পারে। দুজনের মনের অভিমান এখানে মেটাতে থাকে। এটা দেখে উনবক ওই রুম থেকে চলে যায়। চিলবক ক্ষমা প্রার্থনা করে যে আমি জানি আমি অন্যায় করেছি, তাও পারলে আমায় ক্ষমা করে দিস। এবার উনবক এখানে চিলবকের কাছে সমস্ত বিষয়টা শোনবার জন্য এগিয়ে যায়। চিলবক বলে আমার মেয়ে যেটা করছে সেটা ভুল নয়, আমিও অনেক বোকা ছিলাম। যখন ওরা অনেক ছোট ছিল তখনই ওরা ওদের মাকে হারিয়েছিল। তারপর আমি নিজের জীবনকে বহুবার শেষ করে দেবার কথাও ভেবেছি, শুধুমাত্র নিজের ছেলে মেয়েদের জন্য পারিনি। আমার জীবনের সব থেকে বড় ব্লান্ডার হচ্ছে আমি অত্যন্ত বোকামো করে গেছি জীবনে। তো আমি এরপরও ব্যর্থ হয়ে যাই, নিজেকে অনেক ব্যর্থ ভাবি। আমার একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল যেটা হঠাৎ করেই আমার হাতছাড়া হয়ে যায়, আর তারপরই আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি ড্রাগস থেকে শুরু করে নেশা করা সবই শুরু করে দিই, আর তারপর একদিন গাড়ির সামনে নিজেকে শেষ করবার জন্য পড়েও যাই। ঠিক সেই সময় গাড়ি থেকে বেরিয়ে কেউ একটা তার ভিজিটিং কার্ড আমার দিকে এগিয়ে দেয়, আর সেই কার্ড পাওয়ার পর থেকে আমার জীবন শুরু হয়। আমি এই চুরির সাথে যুক্ত হয়ে যাই। উনবক সবটাই শোনে। উনবক শোনার পর বলে চিন্তা করবেন না। তো উনবকের হাতটা ধরে চিলবক বলে তুমি আমার মেয়েকে খুশি রাখতে পারো, ওর খেয়াল রেখো। এরপর উনবক রুমের ভেতর ঢুকে আসে, এসে হংডোকে আশ্বস্ত করে তুমি মন খারাপ করো না। হংডো বলে মন খারাপ করে কি করব, অমন একজন বাবার জন্য যেদিন দরকার ছিল সেদিন উনি আমাদের পাশে থাকেননি। তার পরের সিনে আমরা দেখি হংডো বলে যে এর আগে অতীতে বহুবার ওর বাবা সুইসাইড করার চেষ্টা করেছে, তো তখনও হার মেনে যেত খুব সহজে। আর একদিন তো হার মানতে মানতে সমস্ত বাড়িঘর ছেড়েই পালিয়ে যায়। আমার আর ভাইয়ের কথা একবারও ভাবিনি, তো আমার এসব ভেবে কি হবে। এরপর উনবক ওর হাতটা চেপে ধরে বলে আমি তো আছি তোমার পাশে, তুমি এত ভয় পেও না। উনবকের বলা এই কথাগুলো হংডোর খুবই ভালো লাগে। এরপরও হংডোকে বুকে জড়িয়ে ধরে, আর তখন হংডো হাউমাউ করে কাঁদতে থাকে, নিজের ভেতরের যন্ত্রণার বহিঃপ্রকাশ ঘটায়। তার পরের সিনে আমরা ক্যামিলি জাংকে দেখি ফ্যাশন ডিজাইনিং এর জন্য এখানে ওর ড্রেস চুজ করছে, আর তারপর ওর হঠাৎই মনে পড়ে যায় সোগিয়নকে এখানে ওর থ্যাংক ইউ জানানো হয়নি। এদিকে সোগিয়নও ওর অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ওই হুবহু একসাথে দেখে ফেলাতে অস্বস্তি ফিল করে। ক্যামিলি জাং ওর জন্য অনেক খাবারের প্রোডাক্ট নিয়ে আসে। এই সাপ্লিমেন্টগুলো দেখে সোগিয়ন অনেক খুশি হয়ে যায়, মনে মনে ভাবে যে ক্যামিলি জাংয়ের তাহলে ওর প্রতি এখনো ফিলিংস রয়ে গেছে। পরের দিন উনবক আর ফ্র্যাঙ্কি ফ্যাশন শো নিয়ে কিছু কথা বলছিল। এরপর ক্যামিলি জাংয়ের কাছে যে ছবিগুলো দেখালে হংডো, সেগুলো ওনার পরিচয় হয়। বলে যে হ্যাঁ এইগুলো কিন্তু বেশ ভালোই, এরকম একটা স্পটে আমাদের প্রোগ্রামের আয়োজন করা হোক। এবার নিজের হাতে হংডো সব দায়িত্ব নিয়ে খুব সুন্দর করে করতে থাকে, আর উনবকর দিকে হাঁ করে তাকায়। এমনকি ফ্রেঞ্চ ভাষাও ও শিখে নেয়। তাই জন্য বলে তুমি কি শীঘ্রই প্যারিস যাচ্ছ? প্যারিসের কথা শুনে উনবকের মুখটা আবারও চুন হয়ে যায়। তখন উনবককে ক্যামিলি জাং বলে তুমিও মডেল হিসাবে ট্রেনিং করা শুরু করে দাও, যখনই হংডো ফাঁকফোকর পাবে তোমাকে মডেলিং করা শিখাবে। এদিকে জুনহো জেলের মধ্যে বসে এখানে উনবকের কথা ভাবতে থাকে। এখানে জুনও ভাবে যে ওর দোষ যত না বেশি, ও এখানে ফ্যাসাদে পড়ে গেছে, তাই জন্য ও এখানে ভাবতে থাকে যে ওর কি তাহলে উনবকের সাথে কথা বলা উচিত। এরপর ওকে আবার জেলে ট্রান্সফার করা হলে ও এখানে পুলিশের কাছে রিকোয়েস্ট করে ওকে যেন একবার ফোনে কথা বলতে দেওয়া হয়, কিন্তু পুলিশ কোনোভাবেই রাজি হয় না। তখন আমরা দেখি হেলমেট পরা পার্সেল নেওয়া একজন লোক ওকে ছুরি নিয়ে মারতে আসে। তার পরের সিনে আমরা দেখি এখানে পিছনে কোনো একজন লোক রয়েছে যার হাতের মধ্যে পোড়া দাগটা রয়েছে, আর সেই এসবের সাথে যুক্ত। এর পরের সিনে ক্যামিলি জাং এর অ্যাসিস্ট্যান্টকে দেখি, যার সাথে এখানে সোগিয়ন কথা বলে। সোগিয়ন বলে আমাকেও ক্যামিলি জাং অনেক পছন্দ করে, আমাকে অনেক সাপ্লিমেন্ট দিয়েছে। এবার ক্যামিলি জাং এর অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে ক্যামিলি জাংকে জিজ্ঞেস করে যে ব্যাপারটা কি, আর এখানে এই পর্ব শেষ হয়।